একদম আমার বউয়ের মতো লাগছে। ফিক করে হেসে ফেলল বেলা। ফারাজ সাথে সাথেই ডান হাতটা বুকের বাঁ পাশে চেপে ধরলো। ব্যালকনির গ্রিল ধরে ফারাজের পাশে গিয়ে দাঁড়ালো। ফারাজ এবার বেলার মতোই ঘুরে বাহিরের দিকে তাকালো। চারিদিক শুনশান নীরবতা পালন করছে। মাঝে মাঝে দুই একটা গাড়ি দেখা যাচ্ছে শুধু। ফারাজ পাশেই একটা গোলাপের টব রাখা। গাছে 4টা ফুল ফুটেছে। সপ্তাহখানেক ধরে দুইটা পূর্ণ আকার পেয়েছে, একটা মাঝারি আর একটা সবে মাত্র কলি থেকে ফুলের পাপড়ি বের হতে শুরু করেছে। বড় দুইটা ফুলের মধ্যে থেকে একটা ফুল ছিঁড়ে নিল সে। ফুলটা বেলার কানে গুজে দিতে উদ্যত হলো। সামনে দিকে চুল এসে পড়ছে বেলার মুখে। চুলগুলো দুইটা আঙুল দিয়ে কানের পেছনে গুজে দিল। এই প্রথম ফারাজের এমন স্পর্শে খানিক চমকে উঠল সে। ফারাজের দিকে ঘুরে তাকালো এবার। ফারাজ আলতো হেসে ফুলটা বেলার কানে গুজে দিয়ে বলল, আমার মানবীয় গোলাপের কানে প্রকৃতির গোলাপ। ব্যাপারটা সুন্দর না? বেলা মৃদু হেসে মাথা নিচু করে নিল। ফারাজ তখন ভারী শেরওয়ানি পাল্টে সাদা পাঞ্জাবি পরেছে। অন্যান্য সব রঙের তুলনায় যে কোনো পুরুষকে হয়তো সাদা রঙই বেশি মানায়। বেলা চুপি চুপি মাথা তুলে ফারাজের দিকে তাকালো। ফারাজ পাঞ্জাবির পকেট থেকে লাল খয়েরি রঙের একটা ছোট্ট বক্স বের করলো। সেটা থেকে একটা সিম্পল ডিজাইনের রিং বের করে বেলার সামনে ধরলো। বেলার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমার সব কিছুতে আমার অধিকার চাই। বেলা লজ্জায় মাথা নিচু করে নিল। ফারাজ রিংটা বেলার অনামিকায় পরিয়ে দিল। পর মুহূর্তে বেলাকে অবাক করে দিয়ে ফারাজের ওষ্ঠ বেলার কপাল স্পর্শ করলো। নিজের কপালে সদ্য বিবাহিত স্বামীর ঠোঁটের স্পর্শ অনুভব করতেই চোখ বন্ধ করে নিল বেলা। কপালের পরপর কপালের পর একে একে দুইটা গাল, চোখ, চিবুক স্পর্শ করতে থাকলো ওষ্ঠজোড়া। বিনা বাধায় দুজন আরো কাছাকাছি হবে তখনই ফারাজকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে রুমে চলে আসে বেলা। ফারাজ মৃদু হেসে নিজেও রুমে এসে ব্যালকনির দরজা আটকে দিল। লাইট নিভিয়ে ড্রিম লাইটের মৃদু আলো অন করে দিল। বেলা সামনেটায় চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারাজ ধীর পায়ে বেলার পিছনে ভীষণ কাছাকাছি দাঁড়ালো। নিজের ডান হাত বেলার ডান হাত স্পর্শ করলো। মুহূর্তে কেঁপে উঠল বেলা। বাম হাতে বেলার কাঁধের এক পাশে চুল সরিয়ে দিল ফারাজ। ফারাজের গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। জোরে জোরে শ্বাস ফেলছে বেলা। ফারাজের ঠোঁট পিঠ স্পর্শ করতেই শরীর কেঁপে উঠল বেলার। কেঁপে উঠল পুরো শরীর। চোখ জোড়া খিঁচে বন্ধ করে নিল। ফারাজ বেলার দুই বাহুতে হাত রেখে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। বেলা ধীরে ধীরে চোখ খুলে ফারাজের দিকে তাকালো। লজ্জা লাগছে তার, ভীষণ লজ্জা লাগছে। লাজিরাঙা বউ যেন এই মুহূর্তে বেলাকেই বলা চলে। বেলার চোখে মোহগ্রস্তের মতো চেয়ে রইল ফারাজ। বেলার চোখ জোড়া তাকে সম্মোহনী বার্তা প্রদান করছে। পান করতে বলছে কোনো এক অমৃত সুধা। বশীভূত হওয়ার ন্যায় নিজেকে বেলার আরো সন্নিকটে এগিয়ে নিল। চোখ থেকে চোখ সরে ঠোঁটে অবস্থান করলো। চোখ জোড়া বন্ধ হলো। বেলার কোমরে হাত দিয়ে টেনে নিজের সাথে মিশিয়ে নিল ফারাজ। দুজন ভেসে চলল এক অনন্য দুনিয়ায়, যেখানে শুধু সে আর বেলা ছাড়া তৃতীয় কোনো সত্তা নেই, কোথাও কেউ নেই। বেশ কিছুক্ষণ পর নিজেকে ফারাজের কাছ থেকে ছাড়িয়ে নিল বেলা। ফারাজ তখনও মোহগ্রস্ত। বেলার দিকে তাকালো। বেলার দিকে নেশালো চোখে চেয়ে আছে। ফারাজ এবার বেলার হাত ধরে আবারও নিজের কাছে টেনে নিল। গালে লেপ্টে থাকা চুলগুলো আঙুলের সাহায্যে কানের পাশে গুঁজে দিল। নরম গলায় বলল, বেলা কিছু বলল না, মাথাটা নিচু করে নিল। ফারাজ ধরে নিল মৌনতার সঙ্গ দেওয়ার লক্ষণ। চকিতে বেলাকে চমকে দিয়ে এক ঝটকায় কোলে তুলে নিল। মুচকি হেসে বলল, চলো দাম্পত্য জীবন শুরু করা যাক। বেলা ফারাজের বুকে মুখ গুজল। ফারাজ বেলাকে দেখে পুনরায় হেসে অশ্রু প্রসারিত করল। শাশুড়িকে রান্নাঘরে দেখে বেলা নিজেদের রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে আসে। বেলাকে রান্নাঘরের দরজায় দেখে ফাহমিদা বেগম মৃদু হেসে বললেন, ঘুম হলো? বেলা ধীর পায়ে রান্নাঘরে প্রবেশ করল। ফাহমিদা বেগমের পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু গলায় বলল, আমি উঠেছি অনেকক্ষণ আগেই। ফজরের পর আর ঘুম ধরে না কোনো মতেই। নামাজ শেষ করে শেলফ থেকে একটা বই নিয়ে পড়ছিলাম। কয়েকবার বাইরে বেরিয়ে দেখেছি আপনি বের হননি, তাই আমিও রুমেই বসেছিলাম। ফাহমিদা বেগম রুটি বানাতে বানাতে বললেন, তোমার এত তাড়াতাড়ি উঠতে হবে কেন? বিছানায় গিয়ে শুয়ে থাকলেই ঘুম ধরে যেত। রান্নাঘরে তোমার কোনো কাজ নেই, রুমে গিয়ে বসে থাকো, যাও। বেলা ফাহমিদা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আমাকে কোনো কাজ দিন না প্লিজ। আজকে আপনাকে কাজ করতে দেখলে আমার ভালো লাগবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবেন?
ফাহমিদা বেগম কাজ বন্ধ করে বেলার দিকে তাকালেন, গম্ভীর স্বরে বললেন, আন্টিকে আম্মা ডাকতে হবে, এটাই আপনার কাজ, এটাই শেষ করুন। বেলা ফাহমিদা বেগমের এক হাত আলতো স্পর্শ করে বলল। মা বললে হবে না? অনেকদিন মা ডাকি না। সামান্য কথাতেই ফাহমিদা বেগমের চোখে জল নেমে এলো। চোখে জল রেখেই মৃদু হেসে বেলাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার যা ইচ্ছা ডেকো। মা না থাকার কি যন্ত্রণা সেটা তারাই বোঝে যাদের মা নেই। কি একটা ভারী বোঝা বয়ে বেড়াতে হয়। পৃথিবীতে এত মানুষের ভিড়ে মায়ের শূন্যতা তবুও শেষ হয় না। তোমার মায়ের মতো ভালো হতো হয়তো বাঁচতে পারবো না, কিন্তু তুমি আমার মেয়ের মতোই থাকবে, আর কোনো কষ্ট তোমার নাগাল না পাক। বেলার বুকটা মোচড় দিয়ে উঠল। মনে পড়ল গতকালের মেসেজের কথা। মনে প্রশ্নের উত্থান ঘটল, কে আবার তার ক্ষতি করতে চাইছে? কেনই বা চাইছে? এরকম মেসেজ কল করার কারণ কি হতে পারে? হেলাফেলা করে ভুল করছে না তো? বেলা ফাহমিদা বেগমের বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। ফাহমিদা বেগম এদিক ওদিক তাকিয়ে চোখটা মুছে নিলেন। বেলা সবকিছু ভুলতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, মা বাবা কোথায়? ঘুমোচ্ছেন? ফাহমিদা বেগম দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, সে চা খেতে গিয়েছে। বাবা বাসায় চা খায় না? স্টলে অনেকে থাকে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, তার ভালো লাগে। বাসায় তো আর এই রকম পরিবেশ পান না, তাই ওখানেই যায় সকাল সন্ধ্যা। বেলা নরম কণ্ঠে বলল, আপনার ছেলে ঘুম থেকে উঠে কখন? ফারাজ ও 9:30টার দিকে হাসপাতালে চলে গেছে। 8:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে যায়। তাহলে উনিও বাদ। আমি আর আপনি প্রতিদিন চায়ের আসর বসাবো, আমাদের ভালো সময় যাবে। আগামীকাল থেকে হবে। এবার 1 কাপ চা করে ফারাজকে ডেকে তুলো গিয়ে। ফাহমিদা বেগম মুচকি হেসে বেলার গাল টেনে দিয়ে বললেন। বেলা যখন রুমে এলো তখন 8:20 বাজে। ফারাজ তখনও ঘুম থেকে ওঠেনি। বেলা চায়ের কাপটা সাইড বক্সে রেখে ফারাজের পাশে গিয়ে বসলো। কি বলে ডাকবে সেটাই ভেবে পাচ্ছে না। এদিকে দেরি করলেও চা ঠান্ডা হয়ে যাবে ভেবে ফারাজের মাথায় আলতো করে হাত রেখে নিচু স্বরে ডাকতে থাকলো। ফারাজ ডাক শুনে চোখ পিটপিট করে তাকালো বেলার দিকে। বেলার দিকে তাকিয়ে মুচকি হেসে ঘুম জড়ানো গলায় বলল, কটা বাজলো? বেলা ঘড়ি দেখে জবাব দিল, 8:30 বাজতে 5 মিনিট বাকি। ফারাজ বিছানার পিছনের দিকে সরে গিয়ে হাত বাড়িয়ে বলল, এই 5 মিনিট তুমি আমার পাশে শুয়ে থাকবে, এসো। চকিতে আরো একটু দূরে সরে বসলো বেলা। ফারাজের দিকে তীক্ষ্ণ নজর রেখে বলল, আপনি উঠুন জলদি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরে চাটা শরবত মনে হবে। মা রান্নাঘরে আছে, হেল্প করতে হবে আমার। ফারাজ বেলার হাত ধরে এক ঝটকায় নিজের সন্নিকটে নিয়ে এলো। দুজনের নিঃশ্বাসের মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। খোপা করে রাখা চুলগুলো অবিন্যস্ত হয়ে চোখে মুখে লেপ্টে গেল। ফারাজ নিজের মুখের ওপর থেকে বেলার চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে বলল, এই চুলের গন্ধে ঘুম আসছে আবার। বউ নিয়ে কি ঘুমাতে পারবো? বেলা ভ্রু উঁচিয়ে বলে উঠল, ছুটি নিন তবে। ছুটি নিলে সবসময় কাছে পাবো? কথাখানা বেলার চোখে চোখ রেখেই বলল ফারাজ। বেলা লজ্জায় অন্যদিকে তাকালো। ফারাজ বেলার ঠোঁটে আঙুল ছুঁয়ে দিতেই বেলা তৎক্ষণাৎ উঠে বসলো। ফারাজ দ্বিতীয়বারের মতো বেলাকে টেনে নিজের পাশে শুয়ে দিল। এক হাত বেলাকে ভেদ করে ওপাশের বিছানায় ঠেকলো। ফারাজের দু বাহুতে বন্দি হলো বেলা। ফারাজকে এগুতে দেখে চোখ বন্ধ করে নিল সে। বেলাকে চোখ বন্ধ করতে দেখে থেমে গেল ফারাজ। ঠোঁট টিপে হাসতে থাকলো বেলাকে দেখে। ফারাজের আর কোনো স্পর্শ না পেয়ে আস্তে আস্তে চোখ খুলল সে। বেলা চোখ খোলার সাথে সাথেই ফারাজ এবার ফিক করে হেসে ফেলল। সরে গিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমাকে চুমু দিব? রাতে দিলাম, হয়নি, আরো লাগবে? ফারাজের কথা কানে পৌঁছাতেই চোখ বড় বড় হয়ে যায় বেলার। লজ্জায় কান দিয়ে গরম ধোঁয়া বের হতে শুরু করছে যেন। তার মনে হচ্ছে মাটি ভাগ হয়ে যাওয়ার মুখ্য সময় এটাই। বেলাকে গোল গোল চোখে তাকিয়ে থাকতে দেখে ফারাজ আবারও দুষ্টুমি মিশ্রিত গলায় বলে উঠল, কোথায় দিব বলো? গালে নাকি ঠোঁটে? আর কটা লাগবে একবারে বলে দাও। ক্ষণে ক্ষণে দিতে পারবো না, আমিও তো মানুষ নাকি? বেলা চোখ মুখে বিস্ময় ভাব ফুটিয়ে বলল, থামবেন আপনি? কি সব বলে যাচ্ছেন?